ভোট যুদ্ধে এই মুহূর্তে 18টি আসনে এগিয়ে বামফ্রন্ট, 41টি আসনে এগিয়ে বিজেপি। এখনো পর্যন্ত আপনারা দেখছেন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি ঐতিহাসিক যে পরিবর্তন ঘটেছিল 2011 সালে এই পশ্চিমবঙ্গে। ঐতিহাসিক পরিবর্তন ঘটল ত্রিপুরাতে। 25 বছরের বাম সরকারকে অপসারিত করে ক্ষমতা দখল বিজেপি সরকারের, বিজেপির, এবং বিজেপি এখনো পর্যন্ত 41টি আসনে এগিয়ে নয়, এখনো পর্যন্ত 35টি আসনে এগিয়ে, 6টি আসনে জয়ী, 16টি আসনে এগিয়ে বামফ্রন্ট, 2টি আসনে জয়ী, অর্থাৎ 18-41 এই রকম সমীকরণে চলছে এখনো পর্যন্ত ত্রিপুরার ভোটের রেজাল্ট। 25 বছরের বাম শাসন বদলে ক্ষমতা দখলের পথে বিজেপি। বিপ্লব দেব, বিজেপির রাজ্য সভাপতি, ত্রিপুরার রাজ্য সভাপতি বিপ্লব দেব ঠিক কি বলেছেন এই জয় সম্পর্কে দেখে নেওয়া যায়। ত্রিপুরাবাসীর সঙ্গে যা যা আমরা কমিটমেন্ট করেছি ভিজন ডকুমেন্টস, সেই দিশাতে আমরা কাজ করব। প্রধানমন্ত্রীজি, আমাদের রাষ্ট্রাধ্যক্ষ এবং ফাইন্যান্স মিনিস্টারের উপর আমি বিশ্বাস করি, আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপর। এতদিন যে ত্রিপুরা পিছিয়ে পড়া ছিল, সেই ত্রিপুরাকে আমরা 3 থেকে 4 বছরের মধ্যে সেই দিশাতে নিশ্চিত নিয়ে যাব। আমি নরেনবাবু আপনার কাছে যাব। আপনাদের বড় শরিক সিপিএম, সেই সিপিএম যেভাবে বিরোধীরা অভিযোগ করছে, সেই সিপিএম এর আসলে অবস্থান কি সেটাই স্পষ্ট করতে পারছে না সাধারণ মানুষের কাছে। আপনারা কি সিপিএম এর উপর ভরসা রাখতে পারছেন? দেখুন, কোনো পার্টির ওপর, কোনো পার্টির ভরসার ওপর কোনো ফলাফল নির্বাচন নির্ভর করে না। মানুষের ওপর ভরসা না রাখতে পারলে মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে। বিষয়টা হচ্ছে ত্রিপুরাতে 25 বছর সরকার আছে, এটা একটা ট্র্যাডিশনাল ভেবে নিয়েছিলাম যে আমরা ট্র্যাডিশনালি থেকেই যাব। এই সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে দুর্বলতা ত্রুটিগুলো তৈরি হচ্ছে প্রতিদিন পথ চলার মধ্য দিয়েই আমাদের কতগুলো ল্যাপসেস আমরা রেখে যাই, যেগুলোকে চিহ্নিত করেই আমাদের বিরোধী শক্তি আমাদের উপর আক্রমণ করে। এই প্রবণতা, এই ভাবনাটা আমাদের মধ্যে থেকে উবে গিয়েছিল, সর্বত্রই উবে যাচ্ছিল, যেখানে যেখানে যারা ক্ষমতায় ছিলাম। সেই ভাবনাটা নতুন করে ভাবতে হবে এবং সময়ের সঙ্গে সমাজটা যে পরিবর্তন হচ্ছে এবং সমাজের সব কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখা, এইগুলো বামপন্থীরা ভুলে গেছে। বামপন্থী মানে বামপন্থার পরাজয় হয়নি, বামপন্থা মানুষের জীবনের পরিবর্তন। একদম ডাউনস্ট্রিম পিপল যখন আপডেটেড না হচ্ছে ততদিন বামপন্থার প্রয়োজন থাকবে, কিন্তু বামপন্থীরা বামপন্থার পরিপূরক কিনা এই প্রশ্নটাই এই নির্বাচনের ফলাফলগুলো তুলে দিচ্ছে আমাদের। এইখান থেকেই যদি বামপন্থীরা বামপন্থার আমরা পরিপূরক কিনা, অর্থাৎ বামপন্থা সম্পর্কে যে কনসেপশন, যে ধারণা, তার সঙ্গে আমরা আমাদেরকে ম্যাচ করতে পারছি কিনা, আমরা মিসম্যাচ হচ্ছে। সেই মিসম্যাচ হচ্ছে বলে বলছেন অনেকে, এবং বিশেষ করে যে কর্পোরেটের কথা আপনি বলছেন, এখন কি গণতন্ত্রে সেই কর্পোরেটের জায়গাটাই অন্যতম হয়ে দাঁড়াচ্ছে? এই নির্বাচন বিশেষ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদের মতে? একটা বড় ভূমিকা থাকে 25 বছরের বামফ্রন্ট সরকার থাকায়। ত্রিপুরায় যে ল্যাপসেসগুলো হয়েছে, সেই ল্যাপসেসগুলোকে পুঁজি করে বিজেপি কিন্তু একটা জঙ্গি আন্দোলন গড়ে তুলতে পারেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নন্দীগ্রাম বা সিঙ্গুরে কে কেন্দ্র করে মমতা ব্যানার্জি একটা আন্দোলন তৈরি করেছিল অ্যান্টি লেফট, কিন্তু ত্রিপুরাতে বিজেপি কিন্তু 6 মাস আগেও এমন কোনো আন্দোলন ত্রিপুরায় করতে পারেনি যেটা দেখাবার মতো। তাহলে ত্রিপুরায় যে বামপন্থীদের দুর্বলতা ত্রুটিগুলো ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচনের ফলাফল এখন বলে দিচ্ছে। এটা বিজেপি বোঝার আগে যে যারা দিয়ে সার্ভে করিয়েছে ওরা, তারা বুঝে নিয়ে টোটাল প্ল্যানিংটা তারা করে দিয়েছে, সেই পথেই বিজেপি নির্বাচন পরিচালনা করেছে। ত্রুটি দুর্বলতা ছিলই, ক্ষেত্র প্রস্তুত ছিলই, সেই ক্ষেত্রটা বিজেপি পাবে না অন্য কেউ পাবে, সেটা তফাৎ ছিল। আপনারাও কি বুঝতে পারেননি? সিপিএম তো বুঝতেই পারেনি, আপনারাও কি বুঝতে পারেননি ত্রুটি ছিল? আমাদের ত্রিপুরার সংগঠন খুবই দুর্বল, খুবই সীমিত জায়গায়, ট্রাইবাল এলাকায় কিছু আছে, কিছু শহরে আছে। ন্যাচারালি এই বুদ্ধিটা, এই বোঝার ব্যাপারটা আমাদের কাছে অত আসেনি। তবে এটা আমরা বুঝতে পেরেছি যে এবারে ত্রিপুরার নির্বাচন আগেকার নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ ত্রিপুরার নির্বাচন পরিচালনা করতে আসাম সরকারের পুরো মদত আছে,
ত্রিপুরা নির্বাচন পরিচালনা করতে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পাড়ি দিয়েছে প্রায় শতাধিক কর্মী নেতারা, এবং অর্থ বল, কর্পোরেটের সাহায্য সব মিলিয়ে একটা সামগ্রিক আমাদের যে ব্যর্থতা, এটা অস্বীকার একদম করব না, আমাদের ব্যর্থতা ত্রুটিগুলোকেই পুঁজি করেই এই নির্বাচনে আমাদেরকে পরাস্ত করেছে। অর্থাৎ অসম সরকারকে দিয়ে এই রাজ্য থেকে কর্মী দিয়ে এবং যেন তেন প্রকারেণ টাকা দিয়ে ক্ষমতায় আসতে হচ্ছে। ওনাদের ত্রুটি আছে বলছেন, কিন্তু সেই ত্রুটিটাকে কাজে লাগিয়েছেন আপনারা এইভাবে, সাধারণ মানুষের উপরে ভরসা করে নয়। এই যদি আত্মবিশ্লেষণ হয় তাহলে বিজেপির পক্ষে খুব মঙ্গল। বামপন্থীতে যদি এটা আত্মবিশ্লেষণ হয় এবং এই নতুন এক কর্পোরেট তত্ত্ব হাজির করছেন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, তার বিভিন্ন কর্মীরা তারা অন্য রাজ্যে যাবেন, এতে নতুন কি আছে? এতে তো নতুন কিছু নেই, বরং এটা তো ভালো। এবং এতে তো একটা প্রদেশ তো আলাদা নয়, যে সর্বভারতীয় অঙ্গ, এতে তো কেউ আমরা কোনোদিন নালিশ করি না। আসলে এই আবার বলছি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি সবাই তো এখানে এসে তারপরে কি সীতারাম ইয়েচুরি তো পশ্চিমবঙ্গের সংসদ থেকে ভোটেই সংসদে যান। বলছেন, হ্যাঁ বলুন। সীতারাম ইয়েচুরি তো পশ্চিমবঙ্গ থেকেই রাজ্যসভার সংসদে যান, কেউ তো আমরা বলিনি। বা মনমোহন সিং, তিনি তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, একটা ঠিকানা দিয়ে আসাম থেকে রাজ্যসভায় গিয়ে 10 বছর প্রধানমন্ত্রী হয়ে রইলেন। সুতরাং এইসব আর ওই বহিরাগত, আপনি বলছেন বহিরাগত, ত্রিপুরায় গিয়ে অসম সরকারের লোকজন, আমি বলিনি। হ্যালো, বলুন বলুন নরেন বাবু বলুন। হ্যাঁ, আমি এই কথা কখনোই বলিনি যে আসাম থেকে বা পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষ যাবে না। আমি বলতে চেয়েছি এ কথাটাই, যে বাইরে থেকে মানুষ যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনের বক্তৃতা করতে যাওয়া এক জিনিস, নির্বাচনে আলোচনায় অংশগ্রহণ করতে যাওয়া এক জিনিস, নির্বাচনের কাজ পরিচালনার জন্য গ্রামে থেকে সেই কর্পোরেটদের নির্দেশ মতো নির্বাচন পরিচালনা যে পদ্ধতি, সেই পদ্ধতিকে ব্যবহার করাটা অন্য জিনিস। এই তফাৎটা আমি বলতে চেয়েছি। আমি এই কথা বলিনি যে ত্রিপুরায় পশ্চিমবঙ্গ থেকে লোক যেতে পারবে না, যেখানে ইচ্ছা যেতে পারে। ভারতবর্ষ আমাদের দেশ, এদেশে যে প্রান্তেই আমার প্রয়োজন আমি যেতে পারি। টোটাল প্ল্যানিংটা কর্পোরেট প্ল্যানিং। এবং নর্থ ইস্টের এই নির্বাচনে আপনি লক্ষ্য করবেন যে প্রধানমন্ত্রী, ত্রিপুরার মতো রাজ্যে নির্বাচনে প্রধানমন্ত্রী প্রায় 4-5 দিন সময় দিয়েছে। তার মানে একটা স্মেল ছিল যে লেফটের জায়গাটা ক্ষয়িষ্ণু হয়েছে। লেফট গভর্নমেন্ট 25 বছর সরকারে থাকার ফলে অনেক দুর্বলতা ত্রুটি তৈরি হয়েছে। সেই জায়গাটাকে কাজে লাগানোর মতো বিজেপির সাংগঠনিক ক্ষমতা নেই। তার জন্য তারা একটা নেটওয়ার্ক তৈরি করেছে, যে নেটওয়ার্ক কর্পোরেট নেটওয়ার্ক, কোনো কর্পোরেট নেটওয়ার্কের মাধ্যমে নির্বাচন পরিচালনার কাজ তারা করেছে। এটার মধ্যে কোনো অপরাধ তারা দেখছেন না, আমিও অপরাধ এই কথা বলছি না, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট। আমার যেখানে সংগঠন নেই সেখানে আমার জয় এনে দেয় অপোজিট দলের, অর্থাৎ সরকারি পক্ষের যে দুর্বলতা ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলোকে নিয়ে যদি আমি এগোই তাহলে সেটা আমার ফলটা ভালো করে। উনি বলছেন কর্পোরেট, তার মানে আমি কথা কখনোই বলিনি যে আসাম থেকে আসবে। আসামের আমি একটা সেন্টেন্স নির্বাচনের দায়িত্ব ছিল, তিনি গেছেন, দলবল নিয়ে গেছেন। এই যে কর্পোরেট শব্দটা ব্যবহার হচ্ছে, সবাইকে মোবাইল ফোন দেওয়া হয়েছে, বলুন এবারে আসামে সব মোবাইল ফোন পেয়ে যাবে। ধরুন বাবা একটু বলে নিচ্ছি, এই যে কর্পোরেট শব্দটা ব্যবহার হয়েছে, এরা অধ্যাপকেরা রয়েছেন এখানে, ওনারা বিভিন্ন সার্ভে করেন, সেই সার্ভেগুলোর পেপার পাবলিশড হয়, তাদেরকে আমরা শিখি। হ্যাঁ, তা তো ওনারা কি কর্পোরেট হয়ে কাজ করেন? আমি একটা জায়গায় যখন কাজ করতে যাই, আমি কিছু তথ্য চাই। আমার যদি নিজে তথ্য না, আরেকটা কাউকে এমপ্লয় করি যারা আমার থেকে এই বিষয়ে অনেক বেশি জানেন, তারা গিয়ে সার্ভে করে আমায় রিপোর্ট দিলেন, সেটাকে কর্পোরেট বলে নাকি? এটা তো একটা নতুন কথা। কর্পোরেট মানে আগে যেমন গণতন্ত্র যদি নিত্য নতুন চেঞ্জ আসে, অসুবিধাটা কোথায়? আপনি যেটা বলছেন সেটা একটু পরিষ্কার করে দিই। আপনার পোস্টার, আপনার ব্যানার, আপনার কনভয়, আপনার পোস্টার, ব্যানার, কনভয়, আপনার স্লোগান, সবটাই আপনার ওরা ঠিক করে দেয়, আপনি ঠিক করেন না। এটা তো হাস্যকর কথা হলো। আমি যখন ব্যবসা করছি, ধরুন এইসব ছেড়ে দিন, ভোট, আমি ব্যবসা করছি, আমি ব্যবসা করার জন্য 5টা কনসালটেন্ট লাগাই, কিন্তু তারা যা বলে তাই আমি শুনি নাকি? কারণ আফটার অল তো আমার ব্যবসা, আমার প্রফিট, রাইট?
এ আশ্চর্য কথা বলছেন আপনি, আমি জানি না। অর্থাৎ আমি ইন্ডিয়ান ইলেক্টোরেট কোথাও একটা মুনাফার ব্যাপারে চলে এসেছে। আপনার ব্যাট নেই তো। মুনাফা কি? আমি একটা ইলেকশন করতে একদম নির্বাচনের ঠিক। আগে আমি একটা আপনার দল ওই সমীক্ষককে গাড়ি ছিল না, কাজে লাগালাম, এরা ভালো আমাকে সেই input দেবে, আমি সমীক্ষার নেবো। রেজাল্ট অনুযায়ী কিন্তু আবার কর্পোরেট আমি কোথায় একজন আছে? ইভেন্ট ম্যানেজার রাখলাম, সেই রেজাল্ট অ্যানালাইজ করে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করে প্রতিপক্ষের দুর্বলতা বুঝে সবটাই নিয়ে corporate। এন্টায়ার প্যাকেজটা আমায় করে দেওয়া হলো এবং তার রেজাল্ট হলো খুব সাকসেস। ভালো, আমি তো শিক্ষিত হলো। বামপন্থীরা তো এটাই তাদের অধ্যাপক দিয়ে করতেন। এর মধ্যে কোনো অন্যায় নেই। ইডিওলজিক্যাল আপনার ওই এর মধ্যে রবিলা কোনো থাপার অন্যায় থেকে নেই। পার্থ চট্টোপাধ্যায়রা তো সে কাজটাই করেন। আমরা তো হ্যাঁ, এর মধ্যে কোনো সেই- অন্যায় নেই। আমি কোনো এইখানে অন্যায় নেই, খুব কোনো অন্যায় গুরুত্বপূর্ণ বলছি না। প্রসঙ্গে আমি আলোচনা যদি হচ্ছে কিন্তু সেটা রিজু, আরেকটা এখানে প্রসঙ্গ তোমরা বলি। কি থেকে ডিফার শুরু করে করবে বা সব জায়গায় চন্দন বাবু আপনি কি JNU ডিফার করবেন? প্রফেসরদের না রিজু দিয়ে অন্য জায়গায় কোনো ডিফার অন্যায়টা করবে কি? যে যেটা মোহিত বাবু বলছেন যে কিসের অন্যায়? যদি করেও একজনকে থাকি, আমরা আমি মানছি একজন না যে ইভেন্ট ওটা ম্যানেজমেন্ট হচ্ছে। আমরা Event সংস্থাকে management। দিচ্ছি গণতন্ত্র চালানোর জন্য, অর্থাৎ ভোট করানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। গণতন্ত্রে নিত্য নতুন চেঞ্জ আসছে, কি অসুবিধে? এখানেও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের উপরে গণতন্ত্র নির্ভর করছে। এটা তো কি আশ্চর্য কথা। বিরোধ করার কোনো জায়গাই নেই। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে একটা সোশ্যাল স্টাডি করে, একটা সমীক্ষা তৈরি করে, একটা বুথভিত্তিক প্রিভিয়াস ইলেকশনের রেজাল্টটাকে অ্যানালাইজ করে এবং সেখানকার নতুন ভোটারদের কাছে অ্যাপ্রোচ করে একটা ডেটা কালেক্ট করে তার একটা ডেটা ব্যাংক তৈরি হয়। এই সংস্থা যেভাবে ঠিক আছে। কাজ করে, হ্যাঁ। এবার এই ডেটা ব্যাংক থেকে প্লজিবল এক্সপ্লেনেশন কি কি হতে পারে 1 2 3 4 করে সাজিয়ে নিয়ে, এবং সেটা সব দল করে, কিন্তু আমাদের দল নরেন্দ্রবাবু যেটা বলতে চাইছেন যে সাধারণ মানুষকে কর্পোরেটকে দিয়ে টাকা দেওয়ানো থেকে আরম্ভ করে তারা কি চায় সেইটা মোটামুটি ভাবে চাহিদাটা মিটিয়ে দেওয়া, তাহলেই ভোট পাওয়া যাবে। মাই পয়েন্ট ইজ যে এইখানে এই দের ইজ আ স্লাইটেস্ট গ্যাপ যেখানে ব্রিজটা কমপ্লিট হয় না, কিন্তু সব ক্ষেত্রে হয় না। বিশেষ করে যেটা সার্থকদা খুব পার্টিনেন্টলি রেস করেছে, এই যে সংগঠনটা আইপিটিএফ বলে যে সংগঠনটি, এই সংগঠনটি মানে এসএটিপির ওয়েবসাইটে, সাউথ এশিয়ান টেররিস্ট পোর্টালের যে ওয়েবসাইট satp.org, সেখানে এনলিস্টেড ছিল এটা ইনসার্জেন্টস হিসেবে। তাহলে তাদের সঙ্গে কি করে বিজেপি টাই আপ করলো? নাও এখন মোহিত দা একটা খুব ইন্টারেস্টিং কথা তাদেরকে বললেন, স্বীকৃতি দিয়েছে, ভোটে লড়ার তো স্বীকৃতি দেওয়া হয়েছে ভালো তো, নির্বাচনী কমিশন খুব ভালো তো, থেকে। ভোটে লড়ার তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, তারা ভোটে লড়ার যদি স্বীকৃতি দেবে তাদের, খুব ভালো তো, অসুবিধা কিছু নেই। এবার তাদেরকে ভোটে লড়ার স্বীকৃতি দেওয়া হলো মানে তাহলে তো হুরিয়াতকেও দিয়ে দিক ভোটে লড়ার স্বীকৃতি। এসএটিপি হুরিয়াতকে দিয়ে দিক না ভোটে লড়ার একটা স্বীকৃতি। যে কোনো একটা অর্গানাইজেশন নামে লিস্ট লিখলে উঠলে হলো না? অন্যদিকে টার্ন করে যাচ্ছে। আমার না আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। এবং আমি একটা কথা বলি, আমি একটা সেন্টেন্স বলে নিচ্ছি যে ঠিক আছে এই সমস্ত সার্ভে টার্ভে করা হলো, আমি প্রথম থেকে যে কথাটা বলছি যে বিজেপি একটা ইডিওলজিক্যাল পার্টি, এর সঙ্গে ত্রিপুরার জয়ের সঙ্গে শুধু উন্নয়নের তো রয়েছেই, তার সঙ্গে একটা ইডিওলজির ব্যাপার। আমি আসবো সারা চন্দনবাবু, ভারতের এই integration এর মমতা ব্যাপার। বন্দ্যোপাধ্যায়ের এটা উন্নয়ন কোনো নয়, corporate দেয় না। এরপরে কিন্তু কর্পোরেট আসবে। উন্নয়নের কাজ কি করেছেন তা নয়, কর্পোরেট বিচার করবে যে সাধারণ মানুষ কি চাইছেন, কি চাহিদা নিচ্ছে। থাকতো না না, আমার যেটা মনে হচ্ছে কর্পোরেট বলতে যেটা বোঝাচ্ছেন আপনারা যেটা ব্যাখ্যা করছেন সেটা ঠিক সাধারণ নয়। মানুষের কাছে এর ভেতরে ইনার কিছু মিনিং রয়েছে। যে কর্পোরেটের কথা আপনারা বললেন যে পেছন থেকে, তাহলে রাজনৈতিক নেতা নেত্রীরা আছে কি করতে? তারাই তো স্লোগান ঠিক করবে, তারাই তো কোন স্পটে কি করবে না করবে, তাহলে তাদের কোনো প্রয়োজন নেই। কে সুতরাং বলেছে বলবে? এই তো কর্পোরেট 100 বছর পর না, পুরনো আছে। কর্পোরেট আমাদের সাজেশন দিতে পারে। হ্যাঁ, আমরা সাজেশন দেবে, পাঁচটা সাজেশন দেবে, আমরা তারা কি করব? ইমপ্লিমেন্ট করব। আমরা না, কি প্রয়োজন করব? যদি আমরা তো থাকতো, ব্যবসা চালাই, তাই তো হ্যালো, করি। যদি প্রয়োজন থাকতো তাহলে প্রধানমন্ত্রীর সবার দিন, আগরতলায় প্রধানমন্ত্রীর সবার দিন অত মোবাইল ফোন বিলি হতো না, মোবাইল সেট বিলি হতো না। পুরনো এবার বুঝতে পেরেছি, আমি আসবো। এই আলোচনায় বিতর্ক চলবে এবং আমরা সর্বশেষ খবরাখবর নিয়ে আসবো। তার আগে আপনাদেরকে জানাই যে নাম না করে মুকুল রায়কে গাদ্দার বলে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়। যার উপর ত্রিপুরায় দলের দায়িত্ব ছিল, সেই গাদ্দারি দলটাকে বিজেপির হাতে তুলে দিয়েছে। মন্তব্য তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের, পাল্টা তোপ মুকুল রায়েরও। দেখে নেওয়া যাক। যার উপরে দায়িত্ব ছিল সে গদ্দার আমাদের দলটাকে গোপনে গোপনে বিজেপির হাতে তুলে দিয়েছে। তার জন্য আমরা বারবার বলতাম যে দলের মধ্য থেকে ক্ষতি করেছে। পার্থবাবুকে আমার প্রশ্ন, মমতা ব্যানার্জিকে কংগ্রেস লালন করেছিল, কংগ্রেস মমতা ব্যানার্জিকে পালন করেছিল, কংগ্রেসের যুব কংগ্রেসের সভানেত্রী করেছিল, নরসিংহ রায়ের মন্ত্রিসভায় মন্ত্রী করেছিলেন। তা সেদিন যিনি উনি কংগ্রেস থেকে মমতা ব্যানার্জি বেরিয়ে তৃণমূল করেছিলেন, তখন মমতা ব্যানার্জি গদ্দার ছিলেন না, তার অন্য কোনো নাম ছিল?
সকলে তাকিয়েছিলেন, এ রাজ্যের মানুষ এবং দেশের মানুষও তাকিয়েছিলেন ত্রিপুরার দিকে। 25 বছর ধরে বাম শাসন ছিল, সেই বাম শাসনের পরিবর্তন, ত্রিপুরায় পরিবর্তন ঘটালো বিজেপি এবং এখনো পর্যন্ত 14টি আসনে 34টি আসনে এগিয়ে 7টি আসনে জয়ী বিজেপি। বামফ্রন্ট 16টি আসনে 15টি আসনে এগিয়ে 3টি আসনে জয়ী বামফ্রন্ট, 15টি আসনে এগিয়ে 3টি আসনে জয়ী বামফ্রন্ট। অন্যদিকে 34টি আসনে এগিয়ে 7টি আসনে জয়ী বিজেপি। অর্থাৎ বিপুলভাবে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং 25 বছর পর পরিবর্তন, যে পরিবর্তন এই বাংলায় 2011 সালে হয়েছিল, সেই ঐতিহাসিক পরিবর্তন এবার ত্রিপুরায়। সার্থকবাবু, যেটা আমরা আলোচনা করছিলাম, কর্পোরেটাইজেশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির এটা বলা যায় বাণিজ্যিকীকরণ হয়ে যাচ্ছে। খারাপ কোথায়, ভালো যেটা বলছিলেন এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, এটার মধ্যে সত্যি সত্যি তো কোনো অন্যায় নেই, আমি ন্যায় অন্যায় জায়গায় যাচ্ছি, কিন্তু আমি বলছি একটি পলিটিক্যাল পার্টি সে একটা মার্কেট রিসার্চ করলো, মার্কেট সার্ভে করে একটা রেজাল্ট পেলো, রেজাল্ট পেয়ে দেখলো প্রতিপক্ষের এই দুর্বলতা, সুতরাং এই দুর্বলতাকে অতিক্রম করতে গেলে আমাকে মানুষের সাইকোঅ্যানালিসিস করে যে ইমিডিয়েট নিডসগুলো আছে সেই ইমিডিয়েট নিডসগুলো ফুলফিল করলে আমি জিতবো। এবার সেখানে দেখা গেলো মানুষের ইমিডিয়েট নিডস হচ্ছে 70% ইউথের মোবাইল ফোন। আমি মোবাইল ফোন দিয়ে দিলাম, কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই, আমি দিতে পারি, আমি তাতে জিতেও গেলাম। আমার মোটর বাইক দিয়ে দিলাম, আমি জিতে গেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি যে মাইক্রো লেভেলের ডিমান্ডসগুলো অ্যানালাইজ করে এই মুহূর্তে জিতে বেরিয়ে এলাম, আর একটা রাজনৈতিক দলের যে ইডিওলজিক্যাল জার্নি, অর্থাৎ সে আসে কেন, মানুষ তো ভোট দিয়ে সরকারকে তৈরি করে, তার কারণ জনকল্যাণের জন্য, সেখানকার ডেভেলপমেন্ট, সেখানকার গ্রোথ, সেখানকার এন্টায়ার সোশিও ইকোনমিক ম্যাট্রিক্সের পরিবর্তন, সেইগুলোর সঙ্গে এই ইমিডিয়েট নিড ফুলফিল করে পাওয়ারে আসার মধ্যে একটা বড় কনফ্লিক্ট থাকে। কিন্তু সে যে কিন্তু বিজেপি যদি চায় যে আপাতত বিজেপি যদি চায় যে আপাতত আমরা প্রফিটটা দেখি, আমাদের লাভটা দেখি, পাওয়ার না, এই পাওয়ার ইজ দ্য অনলি প্রফিট আলোচনা চলছে তখন থেকে নরেনবাবু একটা কথা বলে দিলেন যে কর্পোরেটে হয়েছে, তো বিজেপি এরকম একটা মার্কেট সার্ভে করে ইমিডিয়েট করে ইলেকশনটা জিতেছে, এটা আপনারা কোত্থেকে বুঝতেন, সেই বেসিসটা একটু বলুন না। এখানে বলা হচ্ছে যে ফুয়াদ্দাও যেটা বলছিলেন যে কি করে 3 মাসের মধ্যে এত আসন পেল বিজেপি, কি করে কোনো আন্দোলন ছাড়া বিজেপি কি করে আসন পেল। যে কথাটা বলছিলাম যে সত্যি 3 মাসের মধ্যে কি করে বিজেপি পেল, এটা ওনারা সমীক্ষা করুন যে কি করে হলো। আমি যে একটা কথাই বলেছি যে আপনারা সমস্ত কিছুই পুরনো মডেলে ভাবছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে যে এরা আন্দোলনই করো না, আমি 15 বছরে এতবার রক্ত ছড়ালাম রাজপথে, আর কালকে এসে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হয়ে যাবে। এই যে পুরনো মডেল নিয়ে ওনারা ভাবছেন, আন্দোলন লাগাতার পড়ে থাকা, জনকল্যাণমূলক কাজের কোনো ভ্যালু নেই। কে বলেছে জনগণ এখানে ভোটের 3 মাস আগে আমি একটা সমীক্ষা করব এবং আমি জিতে যাব, মারদাঙ্গা করতে হবে, এই সব পুরনো মডেলে ভাবলে হবে না। আন্দোলন হয়নি, সেই প্রসঙ্গটাই রাজনীতি উল্লেখযোগ্য। 59টা আসনে কংগ্রেস প্রার্থী দেওয়ার পরেও 59টা আসনেও প্রার্থী দেওয়ার পরেও বিজেপির কাছে পরাজিত কেন? নীরব আন্দোলন হয় না, আন্দোলন মানেই মারদাঙ্গা। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু স্ট্র্যাটেজিক ভুল তো নিশ্চয়ই ছিল, সে নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে এই যে সার্জ, কংগ্রেসের 45% ভোট শেয়ার সেখান থেকে কমে হয়ে গেল 2%, এবং বিজেপির 2% ভোট শেয়ার বেড়ে হয়ে গেল 44 বা 43। মানে এই সুইচটা কংগ্রেসের 36% ছিল, হ্যাঁ 36 38, আমি 36ই ধরলাম, 36 থেকে 2, হ্যাঁ, আর বিজেপির অলমোস্ট 0 থেকে 40। মানে এই যে জাম্পটা, এটাই প্রুফ করে যে এই যে লোয়েস্ট লেভেল অফ যে সোশ্যাল থ্রেডটা, সেটাকে ওভারকাম করা হয়েছে। ওই যে কর্পোরেট হিটম্যানের কথাটা আমি বলছিলাম, ওইভাবে ওভারকাম করে ওই যে ফ্রিঞ্জ ভোটার্স যেটা আছে, যে ভোটটা আদারওয়াইজ কংগ্রেসের ভোট ছিল, সেই ভোটটাকে ইরোড করে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছে বিজেপি। দুটো অ্যাসপেক্ট হচ্ছে, একটা হচ্ছে এই ইনসার্জেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে ওখানে, তার মানে রাজনীতি নয়, রাজনীতি থেকেও কর্পোরেটটাই বেশি প্রাধান্য পাচ্ছে না। এই রাজনীতি কর্পোরেটের মোড়কে রাজনীতি নয় একবারও বলছি না আমি, ডেফিনেটলি রাজনীতি। ওরা মানে
সাকসেসফুলি ব্যবহার করতে পেরেছে। এবং মানে অন দ্য কন্ট্রারি, এটা যদি সাকসেসফুলি বামফ্রন্ট আজকে জিততো, তাহলে সাকসেসফুলি আমরা অনেকে হয়তো এই আলোচনাটা করতাম যে বামফ্রন্ট সাকসেসফুলি এটাকে ব্যবহার করতে পেরেছে, তাই মেনটেন করতে পেরেছে বলেছে। সো এর রেটরিক আলোচনা করে তো লাভ নেই, প্র্যাকটিক্যালিটিটাকে, প্র্যাগমেটিজমটাকে বুঝতে হবে। পলিটিক্যাল প্র্যাগমেটিজমটা কি? আজকের বাজারে, আজকের পলিটিক্যাল সিনারিওতে বিজেপি সাকসেসফুলি এই সোশ্যাল থ্রেডটাকে একসঙ্গে নিট করতে পেরেছে, যেটা আমরা সাকসেসফুলি পারিনি। যেটা আমরা 2099 থেকে 2004 ইন্ডিয়া শাইনিং এর পরেও এই মানে এই সোশ্যাল স্ট্রাকচারটাকে, এই সোশ্যাল থ্রেডটাকে নিট করতে পেরেছিল বলে ইউপিএ 1 হয়েছিল। সেখানে বিজেপি বুঝতে পেরেছে, এখানে ইউপিএ 1 হয়েছিল, সেখানে বিজেপি সাফল্য মোস্ট লাইকলি। আমি অস্বীকার করছি না। এবার সেটা যদি বিজেপি বুঝতে পারে এখানকার ক্ষেত্রেও চন্দনবাবু, তাহলে তৃণমূলেরও অশনি সংকেত, তবে তৃণমূলের এই রাজ্যে প্রভাব পড়বে। প্রথমেই যেটা বললাম, তৃণমূলের অশনি সংকেত তো নিশ্চিতভাবে, কারণ আজকে তৃণমূলের এই রাজনৈতিক স্পেসটা পশ্চিমবঙ্গে অন্যান্য পলিটিক্যাল পার্টি থেকে কেড়ে নেওয়ার জন্য আজকে বিজেপি এই স্পেসটা পাচ্ছে। চন্দনবাবু, না, ত্রিপুরার ক্ষেত্রে সরকারকে যেভাবে প্রজেক্ট করা হতো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রোজ ভ্যালি কাণ্ডে যেভাবে তিনি জড়িয়ে গেলেন এবং বিভিন্ন কয়েকজন গোষ্ঠীর লোককে নিয়ে উনি চলতেন যেভাবে, যেটা হচ্ছে স্প্রেড আউট হয়ে গেল সারা ত্রিপুরাতে, এবং উপজাতি এলাকায় না খেয়ে আতপেটা খেয়ে মানুষ বাঁচছে, সেখানে রাস্তাঘাটের সামগ্রিক উন্নয়ন হয়নি। টোটাল ব্যাপারটাই একটা ক্ষুব্ধ ছিল। এদিকে কংগ্রেস ভেঙে চুরমার গেল, কিন্তু সেইটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছেন এবং যেভাবে জেলায় জেলায় যে মিটিং করে গ্রাসরুটের অফিসারদের ইনভলভ করছেন, এবং যার ফলে তার কর্মীরা কিন্তু সুযোগ পাচ্ছে না, সেখানে কিন্তু ডিএম, এসডিও, বিডিও সরকারি অফিসারদের সরাসরি কাজটা করতে দিচ্ছে। তার ফলে আমরা বিগত অভিজ্ঞতা থেকে এখন জানতে পারছি যে আমরা প্রায় 60%, 80% কাজ পাচ্ছি, এবং তার সমস্ত রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। আজকে স্কুল কলেজ অনেক উন্নত সেইখান হয়েছে। থেকে এই রাজ্যে আপনি সুতরাং বলছেন এই সেরকম রাজ্যে প্রভাব কিন্তু পড়ার কোনো আপাতত আশঙ্কা মমতা নেই। ব্যানার্জি থাকা মোহিত অবস্থায় বাবুরা যদিও সম্ভাবনা নেই। দিলীপ এখানে ঘোষ স্বপ্ন তৃণমূলই দেখছেন থাকবে এ এবং রাজ্যে, মমতা ব্যানার্জি এ রাজ্যে থাকবে। এর প্রভাবটা পড়ার, সেখানে প্রভাব পড়ার কোনো কারণ সম্ভাবনা নেই নেই। আপনি বলছেন। আমি আসবো একটা ছোট্ট বিরতির পর এই আলোচনায় ফিরে আসবো এবং সর্বশেষ ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে আপনাদের জানাই, বামফ্রন্ট ইতিমধ্যেই 15টি আসনে এগিয়ে, 3টি আসনে জয়লাভ করেছে, 34টি আসনে এগিয়ে বিজেপি জোট এবং 7টি আসনে জয়লাভ করেছে।